আচ্ছা, রাধে রাধে, জয় গীতা। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ডেইলি রুটিন আছে। তা ডেইলি রুটিনে এখানে অনেকগুলা কাজ আছে। প্রত্যেকটা কাজ করার পরে আমরা এখানে ঠিক চিহ্ন দিব। ঠিক আছে? শনিবার, রবিবার বিভিন্ন বার আছে, বিভিন্ন বারের নাম আছে, এখানে মাসের নাম আছে। আমরা যদি এটা এখন ফেব্রুয়ারি হয় বা যদি মার্চ মাস হয়, যে মাসে হবে সেই মাসের নামটা আমরা এখানে লিখব। মাসের নিচে মাসের নামটা লিখব। এখানে বিভিন্ন দিন আছে, বিভিন্ন বার আছে, সপ্তাহে ৭ দিনের নাম আছে। এগুলো আমরা ফলো করব। ঠিক আছে? সম্পূর্ণ রুটিনটা এখানে আছে। এক মাসে ৪টা সপ্তাহ, এখানে ৪টা সপ্তাহ লেখা আছে। ৪টা সপ্তাহের ঘর করা আছে। তা দেখুন আমরা প্রথমেই ধরুন শনিবার থেকে আপনি আরম্ভ করলেন। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি সকালে ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য এবং সূর্য প্রণাম মন্ত্র পাঠ করেন, সেক্ষেত্রে সূর্য প্রণাম করে এসে একটা ঠিক চিহ্ন দিবেন। ঠিক আছে? সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে একটা ঠিক চিহ্ন দিবেন। সূর্য প্রণাম মন্ত্র আছে আমাদের সেটার মধ্যে, সেটা পাঠ করে তারপরে সূর্য প্রণাম মন্ত্র পাঠ করে এখানে ঠিক চিহ্ন দিলেন। তারপরে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ফুল নিবেদন করলেন, ভগবানকে প্রণাম করলেন। ঠিক আছে? ফুল নিবেদন করে প্রণাম করার পরে আপনি তারপরে এসে এখানে একটা ঠিক চিহ্ন দিলেন আপনার রুটিনের মধ্যে। ঠাকুর ঘরে থাকা অবস্থাতেই আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো গীতা পাঠ। অর্থাৎ ঠাকুরকে ফুল নিবেদন করে আপনি গীতা পাঠ করে আপনি প্রণাম করে তারপরে আসবেন। তা গীতা পাঠের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা দিন ঠাকুর ঘরে গীতা অবশ্যই থাকে। গীতাটা একটু বের করে সুন্দর করে গীতার মধ্যে একটু ফুল দিবেন, একটু তুলসী পত্র দিলেন। দেওয়ার পরে গীতা থেকে অন্ততপক্ষে মাত্র একটা শ্লোক পাঠ করবেন। একটা শ্লোক পাঠ করতে ১ মিনিটও সময় লাগে না। একটা শ্লোক পাঠ করবেন, সাথে একটা অনুবাদ পাঠ করবেন, মানে ওই শ্লোকের অনুবাদটা পাঠ করবেন। তাহলে গীতা থেকে একটা শ্লোক এবং অনুবাদ পাঠ করে আমি গীতাটা ঠাকুর ঘরে রেখে আবার চলে আসবো। তো এইভাবে আমি যদি একটা গীতার শ্লোকও যদি পাঠ করি, তাহলে সেই গীতার শ্লোক পাঠ করে এসে আমি এখানে একটা ঠিক চিহ্ন দিব। অর্থাৎ আমার প্রতিদিন গীতার শ্লোক পাঠ করা হয়েছে, অর্থাৎ আমি এখানে একটা ঠিক চিহ্ন দিব। তারপর দেখুন তুলসী দেবীকে প্রণাম করা। ঠাকুর ঘরে প্রণাম করে এসে আপনি তুলসীর বেদিতে যাবেন, তুলসী গাছের কাছে যাবেন। তুলসী দেবীর ওইখানে গিয়ে আপনি তুলসী দেবীকে তুলসী প্রণাম মন্ত্র আছে, ওম বৃন্দাবৈ তুলসী দেব্যাই প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্যাই নমো নমঃ। এভাবে তুলসী দেবীর প্রণাম মন্ত্র পাঠ করে তুলসী দেবীকে প্রণাম করবেন এবং তুলসী দেবীকে একটু এই যে কী বলে আগরবাতি মোমবাতি একটু দেখালেন। তারপর তুলসী দেবীকে একটু প্রদক্ষিণ করলে চাইলে একটু করতে পারেন। এভাবে তুলসী দেবীকে প্রণাম করার পরে প্রণাম করে এসে আপনি এখানে একটা ঠিক চিহ্ন দিবেন। ঠিক আছে? তাহলে এখানে আমি সূর্য প্রণাম করে ঠিক চিহ্ন দিলাম, স্নানের পর ফুল দিয়ে ঠিক চিহ্ন দিলাম, গীতা শ্লোক পাঠের পর ঠিক চিহ্ন দিলাম, এখানে তুলসী দেবীকে প্রণামের পর ঠিক চিহ্ন দিলাম। তারপরে যে গুরুত্বপূর্ণ কাজ, সকালে স্নানের পর ঠাকুরকে প্রণাম করে এসে তুলসী দেবীকে প্রণাম করে এসে আপনারা আপনাদের মা বাবার কাছে যাবেন, পিতামাতার কাছে যেতে হবে। পিতামাতার সামনে গিয়ে ওনাদেরকে প্রণাম করতে হবে। আমাদের জীবনে ভগবানের পরেই যার স্থান তিনি হলেন আমাদের মা বাবা। ঠিক আছে? পিতামাতাই পৃথিবীতে একমাত্র ব্যক্তি, এই দুইজন ব্যক্তি পৃথিবীতে আছেন যারা সব সময় আপনার কথা চিন্তা করে। এছাড়া পৃথিবীতে আর কেউ কখনো আপনার কথা চিন্তা করে না। আপনি ৩ বেলা খাচ্ছেন কিনা, দুপুরে খেয়েছেন কিনা, সকালে খেয়েছেন কিনা, এগুলা সত্যিকার অর্থে একদম নিঃস্বার্থভাবে। অন্য কেউ যদি চিন্তা করে সেটার পেছনে স্বার্থ থাকবে, কিন্তু একদম নিঃস্বার্থভাবে কোনো কিছু চাওয়া পাওয়া নাই এরকম মানুষ, মানে আপনার কাছ থেকে বিনিময়ে কোনো কিছুই চায় না, এইরকম যদি কোনো মানুষ হয়ে থাকে, তাহলে সেটাই হলো আপনার মা এবং বাবা। তারা একদম নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে, কোনো স্বার্থ নেই তাদের ভালোবাসার মধ্যে। ঠিক আছে? কোনো স্বার্থ ছাড়াই তারা তাদের জীবন পর্যন্ত আপনার জন্য দিয়ে দিতে পারে। সেজন্য চিরকাল মা বাবার প্রতি অবিচল ভক্তি শ্রদ্ধা রাখতে হবে, সব সময় তাদেরকে প্রণাম করতে হবে। দিনের শুরুটা যেন পিতামাতাকে প্রণাম করে আরম্ভ হয়। আপনার মা বাবা আপনার জন্য অনেক 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 ত্যাগ স্বীকার করেন, যেটা আপনি নিজে যখন মা বাবা হবেন, বা এখানে যারা স্টুডেন্টরা আছো, এখানে তো অনেকেই মা বাবা আছেন, ঠিক না? তো এখানে যারা স্টুডেন্ট, যারা ছোটরা আছো, তোমরা যখন নিজেরাও মা বাবা হবে একটা সময়, তখন আসলে বুঝতে পারবা যে তোমার মা বাবা তোমার জন্য কতটা চিন্তা করতো, কতটা ত্যাগ স্বীকার করতো। সেজন্য সবসময় মা বাবার কষ্টটা বুঝতে হবে। মা বাবার মতো, মানে মা বাবার যে কষ্ট হচ্ছে বা মা বাবার যে ত্যাগ আছে, সেই ত্যাগটাকে অনুভব করতে হবে। তাহলেই তুমি সুসন্তান হতে পারবা। যে সন্তান তার পিতামাতার কষ্টটা অনুভব করতে পারে, সেই প্রকৃতপক্ষে সুসন্তান হতে পারে। ঠিক আছে?
তা আমরা যেন এই যে মা বাবা আমাদের জন্য এত কষ্ট করছে, আমরা যদি সকালে একটু প্রণামটা যদি মা বাবাকে করতে পারি, এই প্রণামের দ্বারাই দেখবেন আপনার মা বাবা কত পরিমাণে আপনার উপর মানে ওনাদের মানে অহেতুক কৃপা, ওনাদের অহেতুক আশীর্বাদ, অনেক অনেক পরিমাণে আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এবং ওনারা অনেক অনেক পরিমাণে খুশি হয়ে যাবে আপনার উপর, যে না আমার সন্তান তো আমাকে প্রতিদিন সকালে উঠে প্রণাম তো অন্তপক্ষে একটা করে, সে যতই দুষ্টামি করুক আমাকে তো অন্তপক্ষে একটা প্রণাম করে। দেখবেন আপনার মা বাবা অনেক অনেক পরিমাণে আপনার উপরে আশীর্বাদ দিবে এবং আপনার উপরে অনেক অনেক খুশি হবে। সেজন্য সবসময় মা বাবা যতদিন জীবিত আছেন অবশ্যই প্রণাম করা উচিত। আমার বাবা নেই, ঠিক আছে, আমার যখন বাবা, আমার বিশেষ করে আমার মা বাবার মধ্যে আমার বাবা এখন নেই। আমার বাবা দেহ ত্যাগ করেছেন 2019 সালে। তা আমার বাবা ছিলেন একজন ডাক্তার। তা আমাদের একটা ছোটোখাটো হসপিটাল ছিল। তা ওই হসপিটালে আমার বাবা, হসপিটালের উপরে আমাদের বাসা ছিল। তা হসপিটালেই সবসময় এখানে এই কাজ-টাজ করে এখানে পেশেন্ট দেখার পরে ওইখানেই ২ তলায় উনি থাকতেন। তা কী হতো, বেশিরভাগ সময় আমি আমার বাবাকে পাইতাম না। বাবাকে মনে মনেই প্রণাম করতাম। বাবা যদি বাসায় আসতেন তখন বাবাকে সকালে উঠে প্রণাম করা হতো। কিন্তু সবসময় বাসাতেই মা আবার সবসময় বাসাতেই থাকতেন, বাড়িতেই থাকতেন। মাকে আবার প্রণাম আমি করতাম। তা একদিন কি হলো, এটা আমার জীবনের সাথে একটা ঘটনা, মানে আপনাদের সাথে শেয়ার করতেছি। একদম সত্যিকারের ঘটনা, আমার জীবনে এটা ঘটেছে আমার সাথে। ঠিক আছে? এই একটা ঘটনাই আমার জীবনে আমার সাথে এই অলৌকিক একটা ঘটনা আমার সাথে ঘটেছে আমার জীবনে। আমার মা-বাবার মানে আমি এবং আমার মায়ের সাথে। অলৌকিক একটা ঘটনা। অলৌকিক ঘটনাটা কি? আমার বাবা যেহেতু চেম্বারে থাকেন, আমাদের হসপিটালে থাকেন ওইখানে। তো আমার বাবা একটু অসুস্থ হয়েছিলেন একটা সময়। আমার মা ওইখানে আমাদের বাসা থেকে বা বাড়ি থেকে আমাদের ওই হসপিটালে গিয়ে কয়েকদিনের জন্য গিয়েছিলেন আমার বাবার সেবা শুশ্রূষা করার জন্য। তা আমি তো প্রতিদিন আমার মা-বাবাকে প্রণাম করি। বাবাকে তো মনে মনে এমনিতেই প্রণাম করি। কিন্তু মাকে তো সরাসরি সবসময় প্রণাম করে আমার অভ্যাস। তা ওইদিন কি হলো, মাকে মনে মনেই একটা প্রণাম করলাম। এমনিতেই মনে মনে একটা প্রণাম করলাম মন থেকে, যে মাকে তো এখন পাচ্ছি না সরাসরি। তো মনে মনে মন থেকে একটা প্রণাম করে দেই। তা মনে মনে মায়ের ছবিটা মনে মনে অনুভব করে, মায়ের মুখটা মনে মনে অনুভব করে মাকে একটা প্রণাম করলাম। ঠিক মাকে এই মনে মনে প্রণাম করার ঠিক কী বলবো, ১ মিনিটের মধ্যেই আমার মায়ের ফোন আসে আমার কাছে। একটা কল দেন উনি। ফোন করার পরেই উনি সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করে যে, "তুই কি আমাকে এইমাত্র মানে প্রণাম করেছিস?" আমি সাথে সাথে একদম অবাক হয়ে যাই। আমি বললাম, "হ্যাঁ, আমি তো এইমাত্র তোমাকে প্রণাম করলাম। তুমি কিভাবে বুঝতে পারলা?" তখন আমার মা বলল যে, "না, আমার হঠাৎ অনুভব হলো, আমার হঠাৎ মনে হলো যে তুই আমাকে প্রণাম করেছিস।" তখন সাথে সাথে আমি একদম হতবিহ্বল হয়ে গেলাম। মানে একদম অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব? আমি আছি শহরে, আমার মা আছেন অনেক গ্রামের একটা সাইডে। আমাদের যে গ্রাম আছে না, আমাদের গ্রামের যে বাজার, ওই বাজারে আমার বাবা একটা হসপিটাল দিয়েছিলেন গরিব দরিদ্র মানুষের জন্য। ঠিক আছে? আমার বাবা কিন্তু চিটাগাং মেডিকেলের ডাক্তার ছিলেন। ওই চিটাগাংয়ের মেডিকেলের সরকারি চাকরি ছেড়ে তিনি গ্রামের মানুষকে সেবা দেওয়ার জন্য ওই গ্রামের বাজারের মধ্যে একটা হসপিটাল দিয়েছিলেন। ঠিক আছে? সরকারি চাকরি ছেড়ে এসে আমাদের সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় এখানে একটা দিয়েছিলেন। একটা হসপিটাল দিয়েছেন ছোটখাটো, একদম ছোটখাটো হসপিটাল। ৩-৪ বেডের একটা হসপিটাল, যেটাকে বলে আরকি একদম ছোটখাটো, যেন গ্রামের মানুষ যেন এসে এখানে এই সেবা নিতে পারে, চিকিৎসা সেবা নিতে পারে। একজন পাশ করা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে পারে। তা কি হলো, আমি ঐদিন আমার মানে কি বলবো, মানে একদম অবাক হয়ে গিয়েছিলাম যে আমি তখন বুঝতে পারলাম যে না, একটা সন্তানের সাথে তার মায়ের একটা নাড়ির টান থাকে। আপনি যদি প্রত্যেকদিন আপনার মা-বাবাকে প্রণাম করেন প্রতিটা দিন, এবং কোনো কারণে যদি এরকম হয় যে না আপনার মা-বাবা দূরে চলে গেছেন, আপনি তখন মন থেকে প্রণাম করলেও সেই প্রণামটা সরাসরি আপনার মা-বাবা গ্রহণ করেন এবং সেই প্রণামটা আপনার মা-বাবার কাছে গিয়ে পৌঁছাবেই। এটা সত্যি, একদম সত্যিকারের এটা। যদি আপনি রেগুলার প্রণাম করে থাকেন, যদি আপনি ওইভাবে অভ্যস্ত হন, আপনার মা-বাবাকে যদি প্রণাম আপনি দেন এবং ওনারাও যদি সেই প্রণামটা প্রত্যেকটা দিন যদি আপনার কাছ থেকে প্রণাম গ্রহণ করে, ঠিক আছে? তাহলে কোনোদিন যদি ওনারা দূরেও চলে যায়, আপনি যদি মন থেকেও প্রণাম করেন, তাহলেও সেই প্রণামটা ওনাদের কাছে পৌঁছে যায়। এবং এটা আমি নিজে একদম বাস্তবে মানে প্রমাণ পেয়েছি। ঠিক আছে? একদম বাস্তবিকভাবে মানে এটা প্রমাণ পেয়েছি আমি। সেজন্য সবসময় বলব, মা-বাবাকে প্রত্যেকটা দিন প্রণাম করে আপনার দিনটা শুরু করবেন এবং জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তে মা-বাবাকে খুশি রেখে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নিবেন। মা-বাবাকে সাথে রাখবেন জীবনের প্রত্যেকটা কাজে। ঠিক আছে? এবং বর্তমানে আপনাদের এখানে যারা অনেকেই এখানে ৬০ ঊর্ধ্ব, ৫০ ঊর্ধ্ব যারা আছেন, আপনাদের হয়তো অনেকের মা-বাবা নাই। আপনারা অবশ্যই মনে মনেই আপনাদের মা-বাবাকে আজকে থেকেই প্রণাম করা আরম্ভ করবেন। ঠিক আছে? তা আমরা সকালে ঘুম থেকে উঠে এই স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ফুল নিবেদন করব, প্রণাম করব, গীতা পাঠ করব, তুলসী দেবীকে প্রণাম করে এসে তারপরে ঘরে মা-বাবাকে প্রণাম করব।
মা বাবাকে প্রণাম করে তারপরে এখানে একটা ঠিক চিহ্ন দিব। ঠিক আছে? তারপরে দেখুন, তারপরের কাজ হলো পড়ার শুরুতে, তারপরে মনে করো যারা স্টুডেন্টরা যারা আছো তোমাদেরকে তো পড়তে বসতে হবে সকালে। ঠিক আছে? অথবা স্কুলে যেতে হবে। যদি তুমি স্কুলে যাও, স্কুলে গিয়ে স্কুলে তো পড়াশোনাই তো আরম্ভ করা হয়। স্কুলে তো পড়াশোনাই করা হয়। তাই স্কুলে গিয়ে যখন তুমি পড়াশোনা স্টার্ট করবা, তোমার বইটা আরম্ভ করবা, বইটা আরম্ভ করার শুরুতেই তুমি মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে মা সরস্বতীকে একটা প্রণাম জানিয়ে তোমার পড়াশোনা আরম্ভ করবা। অথবা বাসাতেই বা বাড়িতে যদি তুমি থাকো, তো বাড়িতেও ঠিক পড়াশোনার শুরুতেই, পড়াশোনা বা যে কোনো কাজের শুরুতে আসলে ভগবানের নাম নিয়ে শুরু করতে হয়। যারা এখানে আমরা স্টুডেন্টরা আছি, আমরা যেহেতু আমাদের মূল কাজ হলো পড়াশোনা করা, আমরা পড়ার টেবিলে বসার সাথে সাথেই পড়াশোনা আরম্ভ করা ঠিক না। পড়ার টেবিলে বসেই 2 মিনিট সময় নিতে হয় নিজের মনটাকে শান্ত করার জন্য। মানে পড়ার কিন্তু একটা সিস্টেম আছে। তুমি যদি সিস্টেমেটিক্যালি পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি অনেক সময় নিয়ে পড়াশোনা করতে পারবা। অনেক সময় একটানা অনেক সময় তুমি পড়তে পারবা। যদি একটু পড়াশোনার আগে একটু মনটাকে স্থির করো। পড়তে বসার আগেই সর্বপ্রথম আমাদেরকে মনটা স্থির করার জন্য 2 মিনিট সময় নিতে হবে। 2 মিনিটে আমরা একটু মা সরস্বতীর প্রণাম মন্ত্র সুন্দর করে একদম ধীরে ধীরে মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করব, কৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করব, ঠাকুরকে প্রণাম জানাবো এবং ভগবানের কাছে প্রার্থনা জানাবো, হে ভগবান তুমি আমাকে কৃপা করো, আমি যেন আর পড়াশোনা ঠিকমতো চালিয়ে যেতে পারি এবং আমাকে বেশি বেশি ধৈর্য দিও, শক্তি দিও। এভাবে প্রণাম জানিয়ে মনটাকে স্থির করে তারপরে স্থির মানে মন স্থির মানে কি, এই যে এই যে তোমাদের মন যে ইউটিউবের মধ্যে আছে, টিভির মধ্যে আছে, ফেসবুকের মধ্যে আছে, মোবাইলের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় যে আমাদের মনটা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই মনটাকে স্থির করে পড়ার টেবিলে আনতে হবে। আর সেই আনার জন্য 2 মিনিট সময় নিতে হবে। মনটাকে স্থির করে মা সরস্বতীর নাম নিয়ে তারপরে পড়াশোনা শুরু করতে হয়। তাই এইভাবে আমরা পড়াশোনার শুরুতেই আমরা মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে তারপরে এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে দিব যে আমার প্রণাম মন্ত্র পাঠ করা হয়েছে। ঠিক আছে? তারপরে কত সময় পাঠ্য বই অধ্যয়ন করা হয়েছে, অর্থাৎ তুমি কত সময় পড়েছো, কত সময় পড়াশোনা করেছো। ঠিক আছে? একদম সহজ ভাষায়, একদম সহজভাবে যদি আমি বলি, আমাদের এখানে স্টুডেন্টদের বা বাচ্চা কাচ্চা যারা আছে, সকলেরই কিন্তু টার্গেট থাকে হয় ইঞ্জিনিয়ার হবে অথবা ডাক্তার হবে। ঠিক আছে? ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে, ইন্ডিয়ার খবর তো আমি জানি না ইন্ডিয়াতে কেমন কম্পিটিশন। বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমাণে কম্পিটিশন আছে, যদি তুমি মেডিকেলে চান্স পেতে চাও, সরকারি মেডিকেলে একদম ফ্রিতে পড়াশোনা করে ডাক্তার হতে চাও, তাহলে তোমাকে মেডিকেলে চান্স পেতে হলে নিম্নে প্রত্যেকটা দিন তোমাকে 12 ঘন্টা থেকে 14 ঘন্টা পড়াশোনায় সময় দিতেই হবে। ঠিক আছে? যদি তুমি ডাক্তার হতে চাও অথবা মানে বুয়েটে পড়তে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, তোমাকে 12 ঘন্টা সময় দিতে হবে। যদি তুমি তোমার খোলা থাকে, স্কুল যদি খোলা থাকে, নিম্নে 8 ঘন্টা সময় দিতে হবে। বাড়ির পড়াশোনার কথা বলছি। যদি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার হতে চাও, বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার হতে চাও, তাহলে তোমাকে স্কুল যদি খোলা থাকে তাহলে 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হবে পড়াশোনায়। যদি স্কুল বন্ধ থাকে তাহলে 12 থেকে 13-14 ঘন্টা সময় পড়াশোনায় দিতে হবে। কারণ আমাদের পড়াশোনার স্টাইলটাই এইভাবে তৈরি করা হয়েছে। মানে বেশি বেশি মুখস্থ, বেশি বেশি চর্চা করা বা বেশি বেশি এগুলা বাড়িতে পড়তে হবে। ঠিক আছে? আমাদের তো পড়াশোনার স্টাইলটা তো আর আমেরিকা বা লন্ডনের মতো না। আমাদের পড়াশোনার স্টাইলটা অন্য রকমের। সেজন্য আমাদেরকে সারাটা দিন পড়তে মানে বইয়ের মধ্যে বসে থাকতে হয়, পড়াশোনায় বসে থাকতে হয়। আমাদের এখানে সৃজনশীল জিনিসটা আসলে মানে বলতে আমাদের পড়াশোনায় সৃজনশীলতা বলতে আসলে কিচ্ছুই নেই। এজন্য আমাদেরকে বেশি বেশি মুখস্থ টাইপ বা বেশি বেশি কী বলবো, মানে এরকম পড়াশোনা করতে হয়। গদবাঁধা পড়াশোনাটা বেশি করতে হয়। সেজন্য যারা যারা এখানে আছো, যারা এখনও এইভাবে আসলে পড়াশোনা, অনেক বড় বড় জীবনের অনেক বড় উদ্দেশ্য আছে, কিন্তু তুমি পড়াশোনা ওই পরিমাণে নেই, সেই ক্ষেত্রে তুমি কি করবা? আজকে তুমি 1 ঘন্টা যদি তুমি বর্তমানে প্রতিদিন যদি পড়ে থাকো, তাহলে তুমি চেষ্টা করবা পরের দিন যেন যতটুকু আজকে পড়ো তার থেকে 1 মিনিট বা 2 মিনিট সময় হলেও যেন তুমি বেশি পড়তে পারো। এজন্য এখানে তুমি লিখে রাখবা যে আজকে তুমি কতটুকু পড়াশোনা করেছো। যদি তুমি প্রত্যেকটা দিন 1 ঘন্টা পড়াশোনা করো, তাহলে তোমার যেন টার্গেট থাকে যে আমি আগামীকালকে 1 মিনিট বেশি হলেও পড়বো, 1 মিনিট হলেও বেশি পড়তে হবে। ঠিক আছে? তাহলে তুমি টার্গেট রাখবা যে আগামীকালকে আমি আজকে 1 ঘন্টা পড়লাম, আগামীকালকে 1 ঘন্টা 1 মিনিট আমি পড়বো, পরের দিন 1 ঘন্টা 2 মিনিট পড়বো। অর্থাৎ আমি আজকে যতটুকু পড়বো কালকে এর থেকে একটু হলেও আমাকে বেশি পড়তেই হবে, সময়টা বাড়াতেই হবে। তাই এইভাবে যদি তুমি প্রত্যেকটা দিন যদি 1 মিনিট 1 মিনিট করে সময় বাড়াও, 1 মাস পরে তোমার 30 মিনিট সময় বেড়ে যাচ্ছে, 2 মাস পরে 1 ঘন্টা বেড়ে যাচ্ছে,
4 মাস পর 2 ঘন্টা সময় বেড়ে যাচ্ছে, 6 মাস পর 3 ঘন্টা সময় বেড়ে যাচ্ছে। এভাবে 1 বছরের মধ্যে দেখবা তোমার লাইফে পড়াশোনা একটু একটু করেই দেখবা তোমার এত বেশি কষ্ট হচ্ছে না, অভ্যাস হয়ে যাবে। দেখবা একটা সময় তুমি ওই জায়গায় পৌঁছে গেছো যে প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়াশোনার যে সময়টা আছে ওই সময় তুমি একটা সময় পৌঁছে যাবা। 6 মাস হোক আর 1 বছর হোক, একটা সময় গিয়ে তুমি পৌঁছে যাবা। সেজন্য এই রুটিনটা ফলো করতে হবে যে আমি আজকে যতটুকু পড়বো আগামীকালকে সেই সময় থেকে 1 মিনিট বেশি হলেও আমি পড়তে হবে আমাকে। তার থেকে কম পড়া যাবে না। 1 মিনিট বেশি হলেও আমাকে পড়তে হবে। এইভাবে রুটিনটা বা এইভাবে নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে আমি এইভাবে প্রতিদিন আপনারা সবাই লিখে রাখবা যে আমি কত ঘন্টা আজকে পড়াশোনা হয়েছে। ঠিক আছে? এইভাবে লিখে রাখলে তুমি বুঝতে পারবা যে তুমি কতটা ফাঁকিবাজি করতেছো পড়াশোনায় বা তুমি কত কম পড়তেছো। তুমি তোমার 24 ঘন্টার সময়ের মধ্যে তুমি কত কম সময় দিচ্ছ তোমার পড়াশোনার মধ্যে। কারণ একটা শিক্ষার্থী বা একটা স্টুডেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি যে জিনিসটাতে কাজ করা উচিত সেটা হলো তার পড়াশোনা। কারণ একটা স্টুডেন্টের ধর্মই হলো শিক্ষা অর্জন এবং শিক্ষা অর্জনেই তোমার সবচেয়ে বেশি সময় ব্যয় করা উচিত। তা ঠিক আছে, আমরা এখানে লিখে রাখবো প্রতিদিন এবং এখানে আমরা প্রত্যেকটা দিন যেন একটু একটু করে আমরা বাড়াতে পারি। ঠিক আছে? একসাথে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা পড়াশোনার সময় বাড়াতে পারবো না। ঠিক আছে? সেজন্য আমরা একটু একটু করে যেন 1 মিনিট 2 মিনিট করে হলেও যেন আমরা প্রত্যেকটা দিন পড়াশোনার সময় বা মানে যতটুকু আমরা এখন বর্তমানে পড়তেছি সেই সময় থেকে যেন আমরা পড়াশোনার সময়টা আরও বাড়াতে পারি। ঠিক আছে? তারপরে মহামন্ত্র জপ। মহামন্ত্র জপ করা হয়েছে, আমরা প্রত্যেকটা দিন যেন মহামন্ত্র জপ করি। এখানে বিভিন্ন সম্প্রদায় আছেন, অনেকে শৈব আছেন, অনেকে শাক্ত আছেন, অনেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন। ঠিক আছে? আমাদের এখানে শৈব, শাক্ত এবং কৃষ্ণ মানে বৈষ্ণব এই তিনটাই সবচেয়ে বেশি আছে। তো আপনাদের এখানে প্রত্যেকটা সম্প্রদায়ের কিন্তু একটা মহামন্ত্র আছে। ঠিক আছে? প্রত্যেকের কিন্তু এরকম মহামন্ত্র আছে। তা আপনারা আপনাদের মহামন্ত্র জপ করবেন। তা মনে করুন আমাদের মহামন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা এই মহামন্ত্রটা আমরা যেন প্রত্যেকটা দিন 2 মালা যেন সবাই জপ করি। 1 মালা হলো 108, অনেকের তো জপমালা আছে। আপনারা জপমালা দিয়ে এইভাবে কমপক্ষে 2 মালা যেন অন্তপক্ষে জপ করা হয়। তো এইভাবে আমরা জপ করে এসে এখানে একটা টিক চিহ্ন দেবো যে আজকে আমি জপ করেছি। ঠিক আছে? অর্থাৎ কৃষ্ণ মন্ত্র বা আমার যে মহামন্ত্র আছে সেই মহামন্ত্রটা আমি জপ করেছি। এভাবে মহামন্ত্র জপ করতে হবে। মহামন্ত্র জপ করলে কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি, শুভ শক্তি লাভ হয় এবং এই শক্তিটা আমাদের জীবনে অন্যান্য যত ধরনের খারাপ অশুভ শক্তি আছে সেগুলোকে ধ্বংস করে দেয়। যে কোনো কাজে আমরা প্রচুর পরিমাণে ভগবানের সাহায্য লাভ করতে পারি, আমরা ভালো শক্তি পেয়ে থাকি। সেজন্য মহামন্ত্র বেশি বেশি জপ করতে হবে। বেশি বেশি মহামন্ত্র জপ করলে বেশি বেশি সুখী হওয়া যায়, শান্তি বেশি লাভ করা যায়, বেশি শান্তিতে থাকা যায়। এবং সর্বশেষে যেটা হলো সেটা হলো আহারের পূর্বে মন্ত্র পাঠ করা হয়েছে। অর্থাৎ আপনি কি খাবারের পূর্বে, খাবার খাওয়ার আগে মন্ত্র পাঠ করেছেন? আমাদের কিন্তু প্রতিদিন খাওয়ার আগে যে কোনো কিছু খাওয়ার আগে কিন্তু মন্ত্র বলতে হয়। ঠিক আছে? মনে করুন যে আপনি এই ভাত খেতে বসেছেন বা অন্ন খেতে বসছেন। তা ভাত খাওয়ার আগে, খাওয়ার পূর্বেই আপনি মন্ত্র পাঠ করবেন। বেদেরও মন্ত্র আছে, আবার গীতা থেকেও একটা মন্ত্র আছে। গীতার মন্ত্রটা হলো ॐ ब्रह्मार्पणं ब्रह्म हविर्ब्रह्माग्नो ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना। আর বেদেরও অনেক সুন্দর একটা মন্ত্র আছে, ওম অন্যপতে অন্যস্য, এইভাবে একটা মন্ত্র আছে খুব সুন্দর। তা এইভাবে বেদের মন্ত্র, তারপরে গীতার মন্ত্র যে কোনো একটা পাঠ করলেই হয়। আহারের পূর্বে এইভাবে খাবারের মন্ত্রটা পাঠ করে তারপরে আপনারা আপনাদের খাবার আরম্ভ করবেন। ঠিক আছে? অনেক সময় আছে না আমরা জল খাই বা ছোটো ছোটো বিস্কুট হতে পারে, একটু চানাচুর হতে পারে, ছোটো ছোটো জিনিস যখন খাবো তখন অনেক সময় হয়তো মন্ত্র মানে অন্ন ছাড়া, ভাত ছাড়া বা অন্ন ছাড়া অন্যান্য জিনিস খাওয়ার ক্ষেত্রে অনেক সময় মন্ত্র আমাদের বলতে মনে থাকে না বা ওইভাবে মন্ত্র বলার সময় আমরা আসলে ওইভাবে দিই না। মনে করেন যে একটা চকলেট খাবেন, তখনও হয়তো ওইভাবে মন্ত্রটা বলা হয় না। সেই ক্ষেত্রে আমরা মানে খাবারের ক্ষেত্রে জনার্দন, ভগবান জনার্দনের নাম বলেও খাওয়া যায়। অর্থাৎ খাওয়ার সময় আমরা জনার্দনায় নমঃ এটা বলে আমরা ছোটো জিনিস খেতে পারি। মন্ত্র বললে সবচেয়ে ভালো। যদি মন্ত্র না বলি তাহলে ওং জনার্দনায় নমঃ এটা বলে আমরা খেতে পারি। অর্থাৎ ভগবান জনার্দনের নাম স্মরণ করে খাবার খাওয়া যায়। ঠিক আছে? তবে অন্য খাওয়ার ক্ষেত্রে মন্ত্রটা বলাই সবচেয়ে ভালো। আচ্ছা, তাই আমরা এইভাবে প্রত্যেকটা দিনে এরকমভাবে রুটিন ফলো করে আমরা আমাদের অভিভাবকের স্বাক্ষর নিব। ঠিক আছে? তোমার মা বাবার স্বাক্ষর নিতে পারো এখানে, যে এই দেখো তুমি তোমার মানে মা বাবাকে দেখালা যে এই দেখো আজকে আমি এই কাজগুলা করেছি।
দিন শেষে যখন তুমি দেখবা যে তুমি তো আজকে অনেকগুলা কাজ করে ফেলছো, এখানে যারা স্টুডেন্টরা যারা আছো, দিন শেষে বা আপনারা যারা বড়রা যারা আছেন, দিন শেষে আপনি দেখবেন যে আপনি আপনার আজকের দিনটাতে আপনি অনেকগুলা সুন্দর কাজ করে ফেলছেন। ঠিক আছে? বাবা মা ওকে প্রণাম করা হয়েছে, তুলসী দেবীকে প্রণাম করা হয়েছে, গীতা পাঠ করা হয়েছে, সূর্য প্রণাম করা হয়েছে। এখানে অনেকগুলা কাজ আছে যেগুলো আমরা করি না। আছে না অনেক কাজ? এখানে অনেকগুলা কাজ আছে, আমরা প্রত্যেক আমাদের দিনের পর দিন আয়ু কমে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে। কিন্তু এইসব কাজ আমরা করতেছি না। অনেক সুন্দর কাজ আছে এখানে। এগুলো আমরা করতেছি না। তা এই কাজগুলো আপনারা যদি প্রত্যেকটা দিন করেন, দিন শেষে যখন দেখবেন যে না আজকের দিনে আসলেও আমি অনেক ভালো কাজ করেছি, তখন দেখবেন আসলে নিজের মধ্যে একটা ভালো লাগবে। আর এখানে আমরা গুরুজির স্বাক্ষর বলতে একটা অপশন রেখেছি, এটা আমাদের নিম্বাক আশ্রমের, আমাদের মন্দিরের বাচ্চাদের জন্য। এখানে তারা যখন রুটিনটা এনে জমা দেয় আমাদেরকে, যখন রুটিনটা ১ মাসের রুটিন কমপ্লিট করার পরে তারা যখন আমাদেরকে এনে রুটিনটা জমা দিবে, তখন আমরা এখানে গুরুজি হিসেবে আমরা এখানে স্বাক্ষর দিয়ে দিই। ঠিক আছে? এবং তাদেরকে পুরস্কৃত করা হয়। ঠিক আছে? যে তারা মানে স্টুডেন্ট অফ দ্য মান্থ। ঠিক আছে? এই মাসের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট অফ দ্য মান্থ পুরস্কার। এভাবে আমরা পুরস্কার দিয়ে দিই। তা এইভাবে আপনারাও করতে পারেন বাড়িতে। এইভাবে রুটিনটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং রেগুলার এই রুটিনটা ফলো করবেন, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? একটা সময় দেখবেন আপনারা রুটিন লাগতেছে না। যখন এগুলো অভ্যাস হয়ে যাবে, এই প্রত্যেকটা জিনিস যখন করতে অভ্যাস হয়ে যাবে, তখন দেখবেন একটা সময় আপনারা রুটিন লাগতেছে না। অটোমেটিকভাবে আপনি একটার পর একটা কাজ করে ফেলতেছেন। সবসময় খাবারের আগে মন্ত্র, এমনিতেই খাবার খাওয়ার আগে মন্ত্রের কথাটা মনে চলে আসবে। প্রতিদিন এমনিতেই দেখবেন জব করতেছেন আপনি একটা নির্দিষ্ট সময়ে। ঠিক আছে? জব করতেছেন, তারপরে পড়াশোনা তো এমনি যারা এখানে পড়াশোনাতে এখন নাই, আমি তো স্টুডেন্টদেরকে এতক্ষণ বলেছি যে পড়াশোনা করতে হবে। কিন্তু যারা এখানে পড়াশোনার লাইনে এখন নাই, যারা ৫০ ঊর্ধ্ব, ৬০ ঊর্ধ্ব যারা আছেন, আপনারা সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ আছে, অনেক সুন্দর শাস্ত্রীয় গ্রন্থ আছে। ওই সকল শাস্ত্রীয় গ্রন্থগুলো আপনারা পড়বেন। অনেক গীতা ছাড়াও মহাভারত, বেদ, উপনিষদ অনেক সুন্দর গ্রন্থ আছে, শাস্ত্রীয় গ্রন্থ। ওই সকল ধর্মীয় গ্রন্থগুলো আপনারা পড়বেন। প্রত্যেকদিন নিউজ পেপার আছে না, নিউজ পেপারগুলা পড়বেন। ঠিক আছে? পত্রিকাগুলা, দৈনিক পত্রিকা, দৈনিক নিউজ পেপার, এগুলো একটু পড়বেন। এতে করে বুঝতে পারবেন আশেপাশে কী ঘটছে না ঘটছে, এগুলো জানলেন। অর্থাৎ পড়াশোনার অভ্যাসটা আমাদের সকলেরই করা উচিত। প্রত্যেকটা দিন যেন আমরা একটু পড়াশোনা করি। সেটা স্কুলের পড়াশোনা হোক, একটা গল্পের বই হোক, একটা পত্রিকা হোক, একটা ম্যাগাজিন হোক, যাই হোক, বা একটা ধর্মীয় বই হোক, আমরা যেন পড়াশোনার অভ্যাসটা যেন সবসময় রাখতে পারি। আচ্ছা, এছাড়াও আমরা এই যে সূর্য প্রণাম বা অন্যান্য যা কিছু আছে, এই প্রত্যেকটা জিনিস আমরা ফলো করে আমরা এইভাবে রুটিনটা যেন ক্লিয়ার করি। এইভাবে শনিবার, রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এভাবে সপ্তাহে ৭ দিন যেন আমরা রুটিনটা ফলো করি। ঠিক আছে? আশা করি এই রুটিনটা ফলো করলে আপনাদের অনেক উপকৃত আপনারা হবেন। অনেক ভালো হবে আপনাদের জন্য। আপনারা সবাই কি রুটিনটা বুঝতে পেরেছেন?